ভাবে, এবং আমাদেরই একই দেশ ভাঙা হওয়ার পরে তাকে ও দেশের জেলে থাকতে হয়েছে। সেই কোভিড নামে এই বিশ্ববিদ্যালয়, আমার আনন্দ শ্রদ্ধা জানাই সেই কবিকে। এরা আমাদের ইন্সপিরেশন, এরা আমাদের অনুপ্রেরণা। এবং অবশ্যই রবীন্দ্রনাথ বড় কবি, অবশ্যই তিনি বিশ্ব স্বীকৃত, কাজী নজরুলও কোনো অংশে কম নয়, কিন্তু তিনি তার সেই প্রাপ্যটুকু পাননি। যাই হোক, আমরা এবার আমাদের বিষয়ে আসি। এখানে যারা অধিষ্ঠিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই। সামনে যে সমস্ত ডিগনিটারিজরা আছেন সকলকে আমার শ্রদ্ধা। আমার প্রিয় ছাত্রছাত্রী, তাদেরকে আমার আকুণ্ঠ ভালোবাসা। আমরা এবার যাই। আমি একটু আমাদের উপাচার্য বলে গেছেন সেই মুখ দিয়ে, আমি একটু দুর্মুখ। আমি কাউকে আঘাত করতে চাইছি না, কিন্তু এই সোসাইটিকে হ্যামারিং করতে গেলে কিছু কথা বলতে হয়, তো সেগুলো একটু তীব্র হতে পারে। কেউ নেবেন না, আমি ব্যক্তি বিশেষকে আক্রমণ করছি না, কিন্তু এই সমাজ ব্যবস্থাকে আক্রমণ করতে গেলে বোধহয় একটু জোরে না বললে আমরা শুনতে পাই না। আমাদেরকে সেই জায়গাটায় জানানোর জন্য, বা দুষ্টু বাচ্চাকে যেমন দুটো থাপ্পড় মারলে বই নিয়ে বসে, মানে তার আগে পর্যন্ত সে কনসেন্ট্রেট করে না, তো আমরা সোসাইটিকে কনসেন্ট্রেটেড করানোর জন্য হয়তো একটু তীক্ষ্ণ কথা বলবো। তো আমি শুরু করি। আমরা কতগুলো জিনিস লক্ষ্য করব যে আমরা যদি চর্যাপদের সময় দেখি, তখন যারা লিখছেন তারা ডম্বিনী, শবরী, চণ্ডালী, এরা আমাদের ভাষায় হচ্ছে নিম্নবর্গের মানুষ। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে এবং সেটা পাবলিশড হচ্ছে 1916-তে। খুব মানে আমি এই সম্প্রতি এটা খাটতে গিয়ে একটা দারুণ জিনিস আবিষ্কার করলাম, যে শ্রী শ্রী হরিলীলামৃত, মানে বাংলার যে দলিত সাহিত্যের প্রথম যে এখানে বলা হয়, সেটাও কিন্তু পাবলিশড হয়েছিল, মানে প্রিন্টেড পাবলিশড হয় 1916 সালে। মানে চর্যাপদ আর হরিলীলামৃত একই সময়ে ছাপা হচ্ছে। এবং আমাদের পূর্ববর্তী এই সেশনের আগে যে সমস্ত বক্তারা বললেন মহারাষ্ট্রের ইতিহাস বা মহারাষ্ট্রের দলিত সাহিত্যের কথা, বাংলার দলিত সাহিত্য 1916 সালে ছাপা হচ্ছে, কিন্তু সেটা প্রিন্টেড আকারে লেখা হয়ে গেছে অনেক আগে। আর আমরা দেখব যে জ্যোতিরাও ফুলে যখন জন্মেছেন তারও প্রায় 10 বছর 12 বছর আগে হচ্ছে হরিচাঁদ ঠাকুর জন্মেছেন, 1812, আর ফুলে 1827, সম্ভবত 27 বা 1827। তো এই মানে আমাদের কিন্তু ফুলে যে কর্মকাণ্ডগুলো করেছেন, হরিচাঁদ ঠাকুর তো ফুলের মতো অতটা লেখাপড়া একটু পিছিয়ে ছিলেন। ফুলে যে প্রিভিলেজটা পেয়েছিলেন, যেটুকু পড়তে পেরেছিলেন, হরিচাঁদ ঠাকুর সেটা পাননি, কারণ তখনও আনটাচেবলদের টোলে ঢুকতে দেওয়া হতো না। মানে ওই সময়ের আনটাচেবলরা পড়তে পারতো না। আমরা দেখছি যে চর্যাপদের সময় সেটা হচ্ছে 780 থেকে 1200, মানে অষ্টাদশ শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত হচ্ছে লিখিত হচ্ছে। তারপরে এই 1812 সময় যদি ধরি, হরিচাঁদ ঠাকুরের জন্মের কিছু পরে তারকচন্দ্র সরকার সেটা লিখতে শুরু করেন। তো আমাদের দেখবো যে ওই যে একটা অন্ধকার যুগ, বা যে সময়টার ইতিহাস আমরা ধোয়া ধোয়া পাচ্ছি না প্রায়, বা ধর্মমঙ্গলটা বলে একটু একটু পাওয়া গেছে, ওই মানুষগুলো গেল কোথায়? অত শিক্ষিত, সেটাকে তো অস্বীকার করতে পারেনি বাংলার ইতিহাস বা বাংলা সাহিত্যের ইতিহাস। বাঙালিরা চর্যাপদকে অস্বীকার করতে পারেনি। তো এই মাঝখানে যে ম্যাসাকারটা হয়েছে সেটার ইতিহাস লিখিত নেই সেভাবে। আসলে কলম যার কাছে থাকে সে তো তার মতো করে লেখে, আর সেই জন্যেই বোধহয় দলিত সাহিত্যের দরকার হয় দলিতকে লিখতে, কারণ ইতিহাসকে বিকৃত করা হয়, ইতিহাসকে মুছে দেওয়া হয়। সেই সত্যটাকে প্রতিস্থাপনের জন্যই দলিত সাহিত্যের জন্ম। যদি এই কথাগুলো বাংলা সাহিত্যে বা বাংলা সাহিত্যের ইতিহাসে লেখা থাকতো, তাহলে আমাদের এই প্যারালাল সাহিত্য করার প্রয়োজন হতো না, বা আমরা আসতাম না।
আমাদের কিছু দায়বদ্ধতা আছে, কারণ আমার মহাপুরুষরা যারা আমাকে এই অধিকার দিয়েছেন, এখানে আসার উপযুক্ত করার জন্য পথ তৈরি করে সুগম করে দিয়েছেন, সেই মানুষগুলোর ইতিহাস যদি আমি না লিখে যাই, তাহলে আমার যে অকৃতজ্ঞতা হবে, আমার গুনাহ হবে, এবং সেই গুনাহ বা সেই প্রায়শ্চিত্ত, মানে ওই ইতিহাস যারা লিখেছেন বা অর্ধেক ইতিহাস যারা আমাদের দেখিয়েছেন, সেই ইতিহাসকে প্রায়শ্চিত্ত করার জন্য আমরা কলম ধরেছি। মঙ্গল কাব্যের পিরিয়ড হচ্ছে, এখানে অনেকেই বাংলা সাহিত্যের আছেন, তারাও জানেন যে সেই সময়টা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, তারও পরের দিকে হচ্ছে। তো এই সবগুলোর কারণ হচ্ছে ওই বললাম আমাদের এখানে যদি ওই যে প্রশ্নগুলো এসছে হরিচাঁদ ঠাকুরদের আমলের বা পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুর, এবং গুরুচাঁদ চরিত পাবলিশড হয়েছিল আর একটু পরে 1943-এ। তো গুরুচাঁদ চরিতেও বাংলার আনটাচেবিলিটির অসংখ্য ঘটনা আছে। হরিচাঁদ ঠাকুরের হরিলীলামৃত এবং তারকচন্দ্র সরকার এবং মহানন্দ হালদাররা এমনই হতভাগ্য লেখক যে বাংলার সাহিত্যের ইতিহাসে তাদের কথা নেই, বাংলার ইতিহাসে তো হরিচাঁদ গুরুচাঁদের কথা নেই। আমরা আঙুল দিয়ে দেখাই ফুলেকে, মহারাষ্ট্রের দিকে আঙুল দেখাই, উত্তরপ্রদেশের দিকে, বিহারের দিকে আঙুল দেখাই। আমরা বলতে পারি না যে চুনি কোটাল হচ্ছে প্রথম বলি হয়েছে যা আমরা দেখতে পেয়েছি, তার আগের বলিগুলো বলছি না। আর এখন তো কাগজ বা সোশ্যাল মিডিয়া খুললে পরে আচ্ছাদ দেখতে পাচ্ছি দলিতকে কিভাবে মারা হচ্ছে। এবং ইন্দ্র মেঘওয়াল একটি বাচ্চা ছেলে, যেটা আম্বেদকরকেও সেটা ফেস করে তারপরে উঠতে হয়েছে, যে ইন্দ্র মেঘওয়াল বলে একটি ছেলে যার নাকে নল দিয়ে শোয়া অবস্থায় ছিল, রাজস্থানের একটি ছেলে, তার শিক্ষকের স্কুলের মাটির ঘড়া থেকে জল খেয়েছিল বলে তাকে এমন প্রহার করা হয়েছিল যে সে মারা গেল আজাদির আগের দিন 14ই আগস্ট। আর চুনি কোটাল মারা গেছিল 1992 16ই আগস্ট। তো আমাদের এইরকম আজাদি পেয়েছি। আমাদের বাংলায় দলিত সাহিত্য মহাশ্বেতা দেবী লিখেছেন বলে বহুবার সেই ট্রাম কার্ডটি দেখানো হয়েছে, সেই কুমিরের ছানার মতন। মহাশ্বেতা দেবী দলিত সাহিত্য লেখেননি, তিনি দলিত দরদি সাহিত্য লিখেছেন। তিনি দলিত দরদি ছিলেন, আমরা তার অস্বীকার করি না। দলিত সাহিত্য যদি চুনি কোটাল যেটা লিখবে, একটি শবর কন্যা যেটা লিখবে, বা একজন আদিবাসী কন্যা যেটা লিখবে, সেটা দলিত সাহিত্য। একজন আনটাচেবল বা ওই দলিত কমিউনিটির কেউ লিখবে, সেটা দলিত সাহিত্য বলে আমি মনে করি। কারণ এনারা দলিত দরদি সাহিত্য, তাদের সাহিত্যে নান্দনিকতা আছে। যিনি এডুকেশনালি প্রিভিলেজড, আর যখন মহাশ্বেতা দেবী লিখছেন তখন একজন আদিবাসী মহিলা এখনো ব্লাউজ গায়ে দিতে শেখেনি, লেখাপড়া তো দুরস্ত, তার উপন্যাস লেখা। অথচ এই যে ভণ্ডামি, এই বাঙালি বুদ্ধিজীবীদের ভণ্ডামির প্রায়শ্চিত্ত করার জন্য আমরা বলবো, এবং তাতে অনেক শত্রু তৈরি হবে। এবং 34 বছরেও আমরা দেখেছি, আবার এই সামনেও দেখছি। এবং এগুলোর এগেইনস্টে আপনি হ্যামারিং করবেন না কেন? যেখানে 15% মানুষ আর এদিকে 85% মানুষ, সেই 15% মানুষের প্রতিনিধিরাই গণতন্ত্রের নামে এই দেশে রাজত্ব করছে, এবং সেটা সুদীর্ঘ কাল ধরে করছেন। এই গণতন্ত্রের যে প্রহসন, কারণ গণতন্ত্রের সংজ্ঞাতে আছে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি হচ্ছে প্রতিনিধিত্ব করবে, বা তাদের ভাগবাটোয়ারা যেটা হোক, যেখানে সেখানে নেতৃত্ব করবে। গণতন্ত্রের সংজ্ঞা তো তাই, যে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি। কিন্তু সংখ্যালঘিষ্ঠ গণতন্ত্রের নামে যে মাইনরিটির প্রতিনিধিত্ব চলছে ভারতবর্ষে, সেটা বোধহয় সেই মিথটা ভাঙা প্রয়োজন, এবং সেই সত্যিটা বেরিয়ে আসুক। এটা দলিত সাহিত্যিকরা বলবে এবং এটা আমরা বলবো। কারণ আমাদের সামনে যখনই আনা হয়, বাংলাতে শুধু নয়, হিন্দিতেও আপনি ওম প্রকাশ বাল্মীকির কথা যখনই আনা হয়, তখনই সঙ্গে সঙ্গে আর একজন আছেন, ওই বলতে পারবে, শব্দটি লিখেছিলেন উনি, কি নাম জানেন? প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদকে আগে এনে দেওয়া হয়। তেমনি সামনে বাংলাতে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সতীনাথ ভাদুড়ী, এদের কথা চাপা পড়ে যায়, অদ্বৈত মল্লবর্মণদের কথা। তেমনি যিনি দলিত আন্দোলন করছেন বা করবেন বলে তিতাস একটি নদীর নাম লেখেন, অন্তত সাংগঠনিক আকারে যা বাংলায় প্রচার হয় 1987 বা তারপরে ধারাবাহিকভাবে। কারণ অদ্বৈত মল্লবর্মণ যখন লিখেছিলেন, উনি আনন্দবাজারে কাজ করতেনও,
কিন্তু তিনি সে সময়ও সেভাবে স্বীকৃতি পায়নি এবং শেষ জীবনে অত্যন্ত কষ্টে মারা যান। টিবিতে আক্রান্ত হয়ে তিনি খুব ভুগতেন শেষের দিকে। তো উনি যখন করছেন, উনিও খানিকটা মানে অনেক জেলেদের নিয়ে বা অনেক নিম্নবর্গের মানুষের বা সাংগঠনিকভাবে একটা আন্দোলন করা বা একসাথে অনেকে লিখছেন সেভাবে করেননি। দলিত সংস্কৃতি মৌখিক ঐতিহ্য ধারা ও গর্ব করার মতো, আদিবাসী ঐতিহ্য আরো সুন্দর, তার নমুনা শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদী উৎসবের একটি অংশ হিসেবে টিকে আছে, হয় আদিবাসী নৃত্য অথবা ছৌ নাচ হিসেবে। অষ্টক, শোলক, বালাই, ভাদু, টুসু আছে সেকেন্ডারি হিসেবে। সেখানে অসুর নিধন পর্ব দেখানো হয় অসুর জনগোষ্ঠীকে দিয়েই। নিজের অজান্তে দাসাই নাচের শোকাহত আদিবাসীদের গিলে ফেলে আগ্রাসী ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি, উৎসবে পরিণত করেছে। গর্ব করে কার্নিভাল হয়, পৃথিবীর কোনো বোধতাই উৎসব হতে পারে না। তা না বুঝে অসুরের উত্তরসূরি না বোঝা উন্নাসিক সংস্কৃতির ঠিকাদার বাঙালি তথাকথিত ভদ্রলোক শ্রেণীর এক প্রকার পুতুলে পরিণত হয়। কারণ আমাদের আশিরিয়ান সিভিলাইজেশনের ইতিহাস অনেক পুরনো, সেটা ভারতবর্ষের এই ভূখণ্ডের ইতিহাস, জম্মুদ্বীপের ইতিহাস। সেই ইতিহাস আমাদের হরপ্পা মহেঞ্জোদারোরও আগের, ৭,০০০ বছরের পুরনো ইতিহাস। সেই ইতিহাসকে মুছে দেওয়ার যে চেষ্টা চলছে বা যে অপচেষ্টা চলছে, এবং একটা ঢাকা, শাক দিয়ে মাছ ঢাকা, তাতে সমাজ টিকবে না। কারণ ওই ক্যান্সারের উপসর্গ হচ্ছে জ্বর। ক্যান্সারকে শুধু জ্বরের ওষুধ খাওয়ালে হবে না, ক্যান্সার রোগীকে কিন্তু কেমো দিতে হবে। তো আমরা সেই কেমো দেওয়ার কাজটা শুরু করেছি। আন্দোলন কোথায়? আন্দোলন প্রতিহত হয়েছে চতুর ব্রাহ্মণ্যবাদী বাঙালি সংস্কৃতিবান, বিশেষ করে সংস্কৃতিবান এবং বুদ্ধিজীবী। যিনি বুদ্ধিজীবী তিনি কিন্তু দুর্বুদ্ধিজীবীও, কারণ দুর্বুদ্ধিও তার বেশি থাকার কথা। তথাকথিত সাম্যবাদীদের চোর শ্রেণীও অবশ্যই হিন্দুত্ব দ্বারা দলিত আন্দোলন পথ হারিয়েছে। শ্রেণী সাম্যের মরীচিকায় তাকে বারবার খণ্ডন করা হয়েছে আইডেন্টিটি পলিটিক্স থেকে। বাঙালি মার্ক্সবাদীরা এখনো তাদের মিথ্যে অবস্থান থেকে এক পাও সরে দাঁড়ান না। ঠিক করেছেন, দাঁড়াবেন না। তারা বিহার, উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলবেন। জেএনইউ স্টুডেন্ট মুভমেন্টে রোহিত ভেমুলা, পাভেল তন্বিরদের কথা আসে, কিন্তু চুনিকোটাল নৈব নৈব চ, চুনিকোটাল নাই। প্রথম দলিত যিনি 1992-এর 16ই আগস্ট সুইসাইড করেন তার অধ্যাপকের দ্বারা হিউমিলিয়েটেড হয়ে। রোহিত ভেমুলা তো তারও 24 বছর বাদে, রোহিত ভেমুলা তো 16তে। সুতরাং বাংলায় কাস্টিজম নেই, এই মিথ্যে আর কতদিন চলবে? আর আমরা তো পলিট ব্যুরোর মেম্বারদের দেখলেই বুঝতে পারবো যে সেখানে দলিতদের পজিশন কি। চোর চুরির রাজত্বে আমরা অনুপ্রেরণা ও ভাতার বন্যায় ভেসে গেল দলিতরা। আমরা যদি এই চুরি লিস্টও দেখি, সেখানেও বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্যের বহর। এই সংখ্যা যদি অন্য জাতের মধ্যে হতো তাহলে সেটা সাম্প্রদায়িক আকার ধারণ করত, এবং অবশ্যই আঙুল তোলা হতো যে এরাই চোর, এরা অপরাধ প্রবণ। এই সত্যিগুলো আমাদের স্বীকার করতে হবে, যা সব সময় প্রমোট করে গদি মিডিয়া। এবং গদি মিডিয়ার যে সমস্ত মুখপত্র, সেখানেও আনটাচেবিলিটি উইদিন পেন অ্যান্ড পেপার, কারণ তো কাগজ কলমে কখনোই এটা লেখে না, এদের কথা লেখে না। হিন্দুত্ববাদীরা বা মনুবাদীরা প্রকাশ্যে বর্ণাশ্রমবাদী, তথাপি দলিতেরা কেন তাদের পক্ষে যাচ্ছে? কারণ সাম্যবাদীদের তুলনায় দলিতদের অনেক ক্ষেত্রে তারা রাজনৈতিক স্বাধীনতা বা স্থান দিয়েছে। তাদের বারবার ছিন্নমূল করা সত্ত্বেও তারা তাদের বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ খাদের কিনারে নিয়ে গিয়ে তার দিকে খড়কুটো এগিয়ে দিয়ে এক প্রকার রাজনৈতিক ব্ল্যাকমেইল করা হয়। অসহায়তার এই সুযোগ বারবার নিয়েছে বিভিন্ন মতবাদী অদলিত রাজনৈতিক দল, যারা আম্বেদকরকে সেভাবে মূল্যায়ন করে না, আন্তরিকভাবে গ্রহণও করেনি, তবে বিপদে পড়লে সংবিধান হাতে আন্দোলনে সামিল হন। দলিতদের ত্রুটিগুলো একটু আমি বলি। তাদের এই যে আন্দোলন জমাট বাঁধছে না কেন, বা আন্দোলন থেকে তারা কেন এতটা দূরে সরে সরে আছে,
দলিতরা অলস, অন্তত মগজের ক্ষেত্রে। শারীরিক পরিশ্রম করে, তবু মস্তিষ্কের যে কার্যকারিতা করার দরকার তা তারা করে না। নিজের অবস্থান সম্পর্কেও সচেতন নয়। বিপক্ষের কাছ থেকে ধৈর্য, নিষ্ঠা, শ্রম, অধ্যাবসায় শেখা দরকার। কৃতজ্ঞতাহীন একটি জনগোষ্ঠী হয়ে দাঁড়িয়েছে, যারা কিছু আর্থিক সুযোগ সুবিধা পেয়েছে, না তারা আম্বেদকরের প্রতি কৃতজ্ঞ, না তার সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সজাগ। এই অলস জনগোষ্ঠীর কাছে রিজার্ভেশন একটি পাশবালিশ হয়ে দাঁড়িয়েছে। তারা এর সঠিক ব্যবহার করে সামাজিক প্রতিনিধিত্ব করতে ব্যর্থ। যে দলিতরা আম্বেদকরবাদী বা তার প্রতি শ্রদ্ধাশীল, বা যারা মাঠে ঘাটে স্বজাতির উন্নয়নের কথা বলে বেড়ান, একটি বৃহত্তর বহুজন বা সর্বজন কল্যাণমুখী রাষ্ট্রের কামনায় নিবেদিত প্রাণ, তিনি ঘুণাক্ষরেও জানেন না যে তার প্রতিপক্ষের হাতে আছে গান্ধীবাদ, মার্ক্সবাদ, মনুবাদ, ট্রটস্কিবাদ, কাউটস্কিবাদ ইত্যাদি অসংখ্য দার্শনিকের মতবাদ, যারা নতুন নতুন মতবাদের সাথে তাদের আধিপত্য বজায় রাখার জন্য বিদেশি দার্শনিকদের মতবাদ আমদানি করেন। তারা গ্রামসি বা আম্বেদকরকে নস্যাৎ করে দেন মুহূর্তে। আম্বেদকরবাদী নিজেও জানে না যে তিনি তার একই উদ্দেশ্যের কাজের মানুষটির সাথে কত দূরত্বে অবস্থান করছেন। ব্রাদারহুড যাকে বলে, তারা ভাইচারা বলেন, তাও কোথায়? দলিত আন্দোলনের আর একটা নেতিবাচক দিক হচ্ছে পরস্পরকে সহ্য করতে না পারা, মানে অসহিষ্ণুতা। সবাই দলিতের মঙ্গল চাইছেন, কিন্তু একসাথ হতে পারছেন না, কারণ পরস্পরের প্রতি অসহিষ্ণুতা পোষণ করেন। পড়াশোনায় যেহেতু তারা পিছিয়ে, পড়ার অভ্যাস বাড়াতে হবে। অন্য দার্শনিকদের সাথে ভারতীয় দার্শনিকদের মতবাদও জানতে হবে। কাজটা বড়ই কঠিন, কারণ এগিয়ে থাকা মানুষরা নলেজেবল। আমরা জানি নলেজ কন্ট্রোল দ্য পাওয়ার। আর পাওয়ারে পৌঁছাতে গেলে যেমন জ্ঞান অর্জন করা দরকার, শত্রু সম্পর্কে সতর্ক থাকা দরকার, দূরদর্শিতা প্রয়োজন, নিয়মানুবর্তিতা প্রয়োজন, অন্যের ভুলটুকু গ্রহণ না করে ভালোটুকু গ্রহণ করা, কৌশল শেখা, কাজে নিষ্ঠা, এসব অর্জন করতে হবে। অথবা শত্রু শিবিরে ঢুকে সব তছনছ করে দিতে হবে। তা কি তারা জানে? না তাদের হাতে সে মেশিনারি আছে। খুব কঠিন উঠে দাঁড়ানো। পরের প্রজন্ম যে কি করবে সেই দুশ্চিন্তায় ঘুম কেড়ে নেয়। হারিকেনের আলোয় সশব্দে পড়ায় মুখর গ্রামে বিদ্যুতের আলোয় জেগে থাকে শিশু, কিশোর, কিশোরী, বড় নিঃশব্দে হাতে নিয়ে নতুন প্রযুক্তি। বিশ্বের সাথে যোগ তার অনেক বেশি গ্রামের অন্য প্রতিবেশীর তুলনায়। তাদের কোনো আউটডোর গেম নেই, প্রকৃতি বা মাঠঘাট তাকে ডাকে না, সে শব্দও সে শুনতে চায় না। এক কথায়, ল্যাক অফ এডুকেশন অ্যান্ড পলিটিক্যাল এক্সপেরিয়েন্স, লেজিনেস নট টু sharpening their brain, lack of brotherhood and lack of social contribution, hijacking of Dalit movement and their leaders by the non-Dalit political parties and their followers, ungratefulness to Baba Saheb Ambedkar and his ideology, middle class mentality grown in the first generation or second generation literate advanced classes, where class discrimination is prominent within the family. Most and foremost is lack of proper leading personalities. I propose to them and suggest, be a panther and use your paws when necessary with your fire eyes from the dark. এটাও আমার বক্তব্য গেল, কিন্তু আমি তো কবি, লোক সামলাতে পারি না। দলিত সাহিত্যিক শুধুমাত্র দলিত বঞ্চনা আর দলিত ক্রোধ নিয়ে লিখবে, আমি এই বিষয়গুলোর সাথে সহমত, কিন্তু শুধুমাত্র এই নয়। পারিপার্শ্বিক বঞ্চনা, সামাজিক অন্যায় এবং সারা বিশ্বে যখন যুদ্ধ হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, আমি লিখি। কারণ সর্বোপরি তিনি তো এই বিশ্বেরই বাসিন্দা।
সুতরাং বিশ্বের কোথায় অন্যায় হচ্ছে সে কথা যদি তিনি না বলেন, তাহলে তো তিনি সম্পূর্ণ দলিত সাহিত্য মানবিক সাহিত্য, সে মানুষের মঙ্গলের কথা বলবে, মানুষের কল্যাণের কথা বলবে, বঞ্চিত মানুষের উঠে দাঁড়ানোর কথা বলবে। সুতরাং বিশ্বে যত কিছু অন্যায় হবে তার বিরোধিতা করাও দলিত সাহিত্যিকের কর্তব্য। এবং অবশ্যই পরিবেশ নিয়ে তিনি বলবেন, আমি বলি, এবং আমার অনেক লেখাতেই আমি পরিবেশের কথা বলেছি। আদিবাসী তো গাছ বাঁচিয়েছে, এবং কৃষি মানে ধান রোয়া থেকে চাল হওয়া পর্যন্ত যে বিজ্ঞান, তা তো কৃষক ছাড়া অন্য কেউ জানে না। এবং আর একটা জিনিস হচ্ছে, আমি আর দুটো একটা কথা বলি, যে আমাকে এই রাঢ় বাংলায় দাঁড়িয়ে জাতপাতের কথা বলতে হচ্ছে, কারণ এখানে বারেন্দ্র এবং ব্রাহ্মণরা ছিলেন, এখানে আনটাচেবিলিটি কত প্রকট সেটা আমরা সুনীল দাসের ছোট গল্প পড়লে জানতে পারবো। আমি ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি, যে সুনীল দাসের একটি ছোট গল্পে ছিল, একজন এক বাড়িতে কাজ করে এক ভদ্রমহিলা, তো সেই বাড়ি ওই গোয়াল ঘরটার পরিষ্কার করে, বাইরের কাজগুলো করে, তো ওই বাড়ির একটি বাচ্চা উঠোনে পটি করে ফেলেছে। তো সেই পটি ওই ভদ্রমহিলা কাজ করে যাওয়ার সময় ওটা মারিয়ে চলে যাচ্ছে। এবার বাড়িওয়ালি বলছে যে কি করলি তুই গুঁঠো মারিয়ে দিলি, মানে ওই গুটা ও মারিয়ে দিয়েছে বলে অস্পৃশ্য হয়ে যাবে। এটা সত্যি ঘটনা, সুনীল দাসের লেখাতে আছে, যে ওই গুটো মারিয়ে দিলে ওই ভদ্রমহিলাকে ওই বুক কাটতে গিয়ে ওইটা ও মারিয়ে দিয়েছে বলে ওকে স্নান করতে হবে। সুতরাং বাংলায় আনটাচেবিলিটি নেই, এই মিথ্যেটা প্লিজ আপনারা বলবেন না, তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আমি বলি, যুদ্ধের কথা বলি, এই মুহূর্তে সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে এবং এর বিরুদ্ধে আমাদের বলা দরকার। যুদ্ধ বিরোধী কবিতা আমার আছে, সেটা আমি অনেক আগে লিখেছিলাম, তখন সেখানেও আমি ইসরায়েলি প্যালেস্তাইনের কথা লিখেছি। এটা আমাদের এই কাশ্মীরে যেটা হলো সেটার পরে আমার লেখা, এবং এটা আমি না বলে পারিনি। আমরা এখনো বলবো, আমি সিরিয়া শিশুরা যখন যুদ্ধে মারা যাচ্ছে বলছি, আমাদের গাজাতে অত শিশু নিধন হলো, এই সম্প্রতি আরাক প্রস্থ হলো, আমরা প্রতিবাদ করেছি। আমরা যেন এটা থেকে বঞ্চিত না হই, আমরা এগুলো বলবো। আমাদের যুদ্ধের বিরুদ্ধে আমরা বলবো না তো কে বলবে? মন্দিরের দেবালয়ে আগুন লাগলে পরে কিন্তু জনপদ বাঁচে না, গ্রাম বাঁচবে না। এই পাশের গ্রামে আগুন লেগেছে মানে আপনি চুপ করে জল নিয়ে না দৌড়লে আপনার ঘরেও আগুন লাগবে। সেই জন্যই যুদ্ধের বিরুদ্ধে আমাদের বলা দরকার। তো কাশ্মীরে যখন যুদ্ধ হচ্ছে তখন আমি যে এক লাইনের একটা কবিতা আছে, আমি একটুখানি 1 মিনিটে বলবো। আমি যুদ্ধের জন্য প্রস্তুত নেই, দয়া করে আমাকে বেয়োনেট তুলে নিতে বলবেন না। আমি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত নই। আমি জানি আমার ক্ষমতা কত দূর, ট্রিগার টিপতে গেলে বিপরীত ধাক্কায় আমি পড়ে যাব। প্লিজ আমায় যুদ্ধে যেতে বলবেন না, আমি যুদ্ধের জন্য প্রস্তুত নেই। যারা যুদ্ধ খেলাতেও জান নেয় তাদের আমি ঘৃণা করি। যারা অস্ত্র বিক্রি করবে বলে যুদ্ধের আয়োজন করে তাদের মুখে প্রস্রাব করতে আমার লজ্জা করে না। আসলে আমি বা আমরা সবাই যুদ্ধের বিপক্ষে আর একটা বিপরীতধর্মী যুদ্ধ করতে চাই, প্রতিবাদ করতে চাই, কিন্তু সত্যি আমরা কেউ যুদ্ধের জন্য প্রস্তুত নই। কারণ আমাদের ক্ষমতার ওপরে যে বর্ম পরানো আছে, আমরা সেই আবরণের বাইরে বীর্য পতন করতে পারবো না, সেই কারণে কোনো ফসল ফলবে না। আমি হলফ করে বলতে পারি আমরা প্রত্যেকে যুদ্ধকে ঘৃণা করি, অথচ আমাকে যুদ্ধের সপক্ষে থাকার জন্য আমার মধ্যে আর এক ঘৃণার জন্ম দেওয়া হয়। আমি প্রতিবাদ করতে চাই, রাস্তায় নেমে নয়। হাতে কলম ছাড়া আমার অস্ত্র ধরার কথা ভাবতেও পারি না। এমন জীবন্ত লেখাও কখনো লিখতে পারবো বলে বিশ্বাস নেই যে তা থেকে অন্য অস্ত্র তুলে নেবে। অথচ আমি এই যুদ্ধের ও যুদ্ধবাজদের বিরুদ্ধে বারবার সরব হতে চেয়েছি। আমি জানি আপনার ক্রোধের ওপরে যে কন্ডম পরানো আছে, তথাপি সমাজ মাধ্যমে আপনি যুদ্ধের সপক্ষে অথবা বিপক্ষে মতদান করেন। সত্যি কি আপনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত? তথাপি এর বিরুদ্ধে আপনার মধ্যে একটি প্রতিরোধী ইচ্ছা অপেক্ষা করছে। শান্তি ফেরাতে আপনাকে আর একটা যুদ্ধে যেতেই হবে। অথচ সত্যি আমরা কি সেই যুদ্ধের জন্য প্রস্তুত? নমস্কার।